জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর ৩:৩০ নাগাদ প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস। ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্বগাথা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। উজানের ঢলে তিস্তার পানি আরও বেড়েছে। নদীর পানি প্রবাহ বেড়ে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবেছে লালমনিরহাট সহ রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোর ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার আর কাউনিয়া পয়েন্টে ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে লালমনিরহাটে পাটগ্রাম, আদিত্যমারি সহ ৬ উপজেলার চরাঞ্চলের নতুন কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বসত বাড়িতে পানি উঠে গেছে। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। দর্শক, তিস্তার পানি বৃদ্ধির খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধির সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। জি তাবাসুম, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজানের ঢলের কারণে কিন্তু রংপুরের যে উত্তরাঞ্চলের যে নদ নদীগুলো, বিশেষ করে তিস্তা, ধরলা, দুধকুমার এবং করতোয়া নদীর পানি কিন্তু আসলেই বৃদ্ধি পেয়েছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যে নিম্নাঞ্চলগুলো সেখানে কিন্তু প্লাবিত হতে দেখেছি এবং বিশেষ করে অনেক জায়গায় এই সময়টা যেহেতু রোপা আমন, অনেক জায়গায় যে আগাম যে রোপা আমন সেটিও কিন্তু তলিয়ে গেছে এবং বিশেষ করে শীতকালীন সবজি, উঠতি ফসল কিন্তু সেখানে কৃষকের তলিয়ে যাওয়ায় কিন্তু আসলে কৃষক অনেকটাই হতাশার মধ্যে রয়েছে। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে তিস্তার যে ডালিয়া ব্রিজ পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আমরা যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সেখানে খোঁজ নিয়ে দেখেছি, সেখানে কিন্তু একেবারে বিপদ সীমার ছুঁই এবং আবহাওয়া অফিস যেটি বলছেন যে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের অর্থাৎ ভারী বর্ষণের ফলে কিন্তু আসলে এই যে তিস্তার অববাহিকায় যে পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত থাকবে। এবং সব মিলে যদি বলি যে গত ৩ দিনে যে বৃষ্টিপাত সেটি কিন্তু রংপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে আজকে কিন্তু রংপুরে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাই। তবে রংপুরে কিন্তু যে বৃষ্টিপাত হবে কিন্তু সেই বৃষ্টি কিন্তু আসলে খুবই নিম্ন হবে, এমনটা কিন্তু আবহাওয়া অফিস বলেছে। তবে মেঘাচ্ছন্ন কিন্তু আকাশ রয়েছে। তবে সব মিলিয়ে যদি বলি যে রংপুরের সবগুলো নদীতে কিন্তু আমরা পানি বৃদ্ধি পেয়েছে সেটাই দেখেছি। এবং বিশেষ করে এখানকার যে চরাঞ্চলের নিম্নাঞ্চলের মানুষগুলো তারা কিন্তু আসলে অনেক পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তাদের ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় কিন্তু তারা আসলে অনেকটাই হতাশাগ্রস্ত রয়েছে। এবং বিশেষ করে যেসব নিম্নাঞ্চল তিস্তা যে চরবেষ্টিত নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেখানকার মানুষজন বিশেষ করে তারা কিন্তু আসলে কর্মহীন হয়ে পড়েছে অনেকটাই। তবে এই যে পানি সেটি যদি আসলে দীর্ঘ সময় এখানে এভাবেই যদি আসলে পানি বাড়তে থাকে তাহলে কিন্তু তাদের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু শেষ থাকবে না। এবং তারা যেটি বলছেন যে তিস্তা পাড়ের মানুষ দীর্ঘদিনের যে তাদের প্রত্যাশা তিস্তার যে বেড়িবাঁধ নির্মাণ সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা আসলে যেন এই তিস্তার যে অববাহিকায় যে মানুষরা সারা জীবন তাদের যে আসলে এই যে বন্যার পানিতে তাদের যে ধকল প্রত্যেক বছরে ৪ থেকে ৫ বার কিন্তু এই ধকল কাটিয়ে উঠতে হয়। এ কারণে কিন্তু এখানকার মানুষ কিন্তু চাচ্ছে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদের আসলে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি যেন করা হয়। এবং সব মিলে যে তাবাচ্চুম বলে রাখি যে রংপুরের সবগুলো নদীতে কিন্তু আমরা দেখেছি যেহেতু বৃষ্টিপাত কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং উজানের ঢলের ফলে কিন্তু তিস্তা সহ যে দুধকুমার, ধরলা এবং করতোয়া নদীর পানি কিন্তু আমরা বৃদ্ধি পেয়েছে। এবং বিশেষ করে সেখানে কিন্তু উঠতি আমন ফসল এবং শীতকালীন যে সবজি, নানা ধরনের যে কৃষকরা যে চরাঞ্চলে যে সবজি চাষাবাদ করে থাকে সেই সবজিগুলো কিন্তু অনেকটাই পানির নিচে তলিয়ে যাওয়ায় কিন্তু আসলে তারা যে কৃষকরা ক্ষতিগ্রস্ত। কারণ বারবার কিন্তু আসলে এভাবেই কিন্তু ৫ থেকে ৬ বার কিন্তু আসলে রংপুর অঞ্চলে যে তিস্তা চর বৃষ্টিত যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ফলে এখানকার কিন্তু কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং বিশেষ করে কৃষি উৎপাদন কিন্তু অনেকটাই ব্যাহত হয় এখানকার মানুষের। তবে তাবাচ্চুম বলে রাখি যে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা খুব দ্রুত সময়ের মধ্যে তিস্তার যে
বেড়িবাঁধ নির্মাণ এবং তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে করা হয়, এমনটাই কিন্তু দাবি কিন্তু এই অঞ্চলের মানুষের। এই ছিল তাবাসুম রংপুর থেকে যে পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। জলাবদ্ধতার দীর্ঘ ৪০ দিন পার হলেও নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে এখনও আটকা পড়ে আছে প্রায় ১২ লাখ মানুষ। অতিরিক্ত জলাবদ্ধতায় বন্ধ রয়েছে জেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর কার্যক্রম। এখনও অতিরিক্ত জলাবদ্ধতায় বাড়িতে ফিরতে পারছেন না অনেকে। প্রশাসনিকভাবে স্থায়ী সমাধান চান বন্যা দুর্গত এলাকার মানুষ। নোয়াখালী প্রতিনিধি ইশফাক ইয়াসিনের তথ্যচিত্রে জানাচ্ছেন জুবায়ের আবির। নোয়াখালীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে জেলার বিভিন্ন উপজেলা। এতে বিভিন্ন উপজেলায় কোথাও কোথাও ৫ থেকে ৬ ফুট পানি দেখা গেছে। দ্বিতীয়, তৃতীয় ধাপে এখনও বৃষ্টিতে ফের জেলাতে জলাবদ্ধতায় পানি বেড়েই চলেছে। এতে জনজীবনে স্থবিরতা সহ দুর্বিষহ জীবন নেমে এসেছে অনেকের। বর্তমানে শহরমুখী বিভিন্ন এলাকার স্থান থেকে জলাবদ্ধতার পানি কিছুটা কমলেও এখনও গ্রামাঞ্চলের পানিতে আটকা পড়ে আছে লাখ লাখ মানুষ। বিভিন্ন সংস্থার উদ্যোগে খাল পরিষ্কার করায় জলাবদ্ধতা কিছুটা কমলেও স্থায়ীভাবে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। ময়লাগুলো ফেলে দিয়েছে, এই ময়লাগুলোর কারণে পানিগুলো বিভিন্ন জায়গায় সরতে পারে নাই। এদিকের অবস্থাটা দেখেন একটু, এটা কিন্তু একদিনে হয়নি, এটা ন্যূনতম আপনার মানে বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে ঠিক সেম অবস্থাটা হয়েছে। ২-১০ গ্রামের একটা কাজঘাট বাজার, সুনামধন্য বাজার, এসব জলাবদ্ধতার কারণে যাইয়া আমাদের বাজারের সুন্দর পরিবেশটা বিনষ্ট হইতেছে। বারবার খাল দখল মুক্তকরণ সহ খাল পরিষ্কার করলেও বাসাবাড়ি ও বাজারের আবর্জনা খালের পানিতে ফেলা জলাবদ্ধতার কারণ বলে জানালেন অনেকেই। বাজারের আবর্জনাগুলা সবসময় ব্রিজের গোড়াতে ফেলায়, ব্রিজে অবৈধভাবে এই দিকেও দোকান উঠাই রাখছে, ওই দিকেও দোকান উঠাই রাখছে, পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই। জনসচেতনতার অভাবে কোনো উদ্যোগী কাজে আসছে না বলে জানান এই জনপ্রতিনিধি। আমরা বলার পরে ওনারা শুনতে চায় না। এই না শোনার কারণে আমাদের পূর্ব অঞ্চলের পানিগুলো এই খাল দিয়ে নামতে পারে না। এখানে মানুষ হেঁটে যেতে পারবে, এপার ওপার মানুষ হেঁটে যেতে পারবে, বাঁধ পড়ে রয়েছে ময়লা ফেলানোর কারণে। বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারদের সাথে আলোচনা করে বেড়িবাঁধ সহ খাল দখল মুক্ত করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং পানির উপর আমরা ছোট ছোট ড্রেন করে দিচ্ছি, পানিগুলো দ্রুত সরে যায়। এই পানিগুলো দ্রুত সরে যাওয়ার জন্য অন্য যে বিকল্প সেটা আমরা করেছি। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের 2 মাসের মাথায় তা ভেঙে দেওয়া হলো। গতরাত 12টার পর বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের বিষয়টি জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে গত 7 জুলাই এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এবার আমাদের কৃষি। প্রতারণার শিকার হয়ে কৃষকের মাথায় হাত পড়েছে। উচ্চ ফলনশীল জাতের লালতির বেগুনের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন রাজবাড়ীর শতাধিক কৃষক। নকল বীজের কারণে ফলন না পেয়ে বিঘা প্রতি কৃষকদের প্রায় লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দিশেহারা চাষিরা। তবে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধি শেখ মবিনের তথ্যচিত্রে আবু সাইদ অপুর প্রতিবেদন। গেল কয়েক বছর ধরে উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করছেন শতাধিক কৃষক। উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করে লাভের মুখ দেখলেও এবছর লালতির নকল বীজের কারণে নিম্ন জাতের বেগুন উৎপাদন হচ্ছে এবং একই সাথে বেগুন গাছের পাতা হচ্ছে হলুদ রঙের।
আর এতে কাঙ্ক্ষিত ফলন মিলছে না। অধিকাংশ বেগুন গাছের পাতা হলুদ হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এগুলো বীজের কারণে ভাইরাসের রূপ নিয়েছে। এ প্রতারণার শিকার হয়েছেন রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার শতাধিক কৃষক। প্রতি বছর উচ্চ ফলনশীল বেগুন চাষ করে লাভবান হলেও এবছর অধিক লাভের আশায় লালতির বীজ রোপণ করেও আর্থিকভাবে হতাশার কথা বলছেন জেলার গলন্দ উপজেলার দৌলদিয়া ইদ্রিসপাড়া গ্রামের অনেক কৃষক। নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ না দেয় এবং কৃষকদের মাঠ পরিদর্শন না করায় স্থানীয় কৃষি অফিসের গাফিলতির কথা জানান কৃষকেরা। আর বেগুনের গাছ হলুদ কালার, যে ওষুধ দেয় ওই তো কাজ হয় না, খালি কয় এটার পরে এটা দাও, এটার পরে এটা দাও। গাছ এখন শক্ত হচ্ছে, এখন খ্যাতি শেষ। 1 মাস 2 মাস ধরে খালি খুশি দিতেছি, এখন তো আর সময় নাই। আমাদের ক্ষেতের অবস্থা খারাপ, আমরা কৃষক এখন কি করব? এই লালতির সমস্যা আমরা তো ভুগতেছি। মানুষজন নিয়ে বিষ সার দিয়ে কোনো কিছু পাচ্ছে না। লালতি সয়ালের বিষ নিয়ে পাতা ফ্যাসা হলুদে এই কিছু হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতি হইতেই থাকে, তাহলে আমাদের কৃষক এই ক্ষতি কাটায় ওঠার মতো কোনো ক্যাপাসিটি নাই। সরকার যদি আমাদের কোনো সহযোগিতা করে তাহলে হয়তো কৃষক একটু বেঁচে যাবে। কৃষকরা জানান কৃষি অফিসের সিন্ডিকেটের কারণে বেগুন চাষে লালতির বীজ রোপণ করে বিপাকে পড়েছেন তারা। আমরা সবসময় কৃষকদের পাশে আছি, আমাদের পণ্যের পাশে আছে। যদি ক্ষতির মাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে যথোপযুক্ত প্রমাণ সহ আমরা তাদেরকে ব্যবস্থা নিতে পারি। তবে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আবু সদপু, মাই টিভি। মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার সহ অন্যান্যরা। এছাড়াও এই সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সারওয়ার হোসেন সহ আরও অনেকে। রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকার সংযুক্তি এবং সরকারি খাতে অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে নানা আয়োজনের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিকে ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও এমপি আমানুল্লাহ আমান। শনিবার কেরানীগঞ্জের রোহিতপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি সহ অন্যান্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জনগণের প্রকৃত প্রতিনিধিরা দায়িত্ব পায় তাহলে তারাও জনগণের প্রতি দায়িত্ব পালন করবে। ময়মনসিংহ নগরীর আকোয়া চৌরঙ্গীর মোড়ে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ রেদওয়ান হোসেন সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ ও সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, আতিকুর রহমান রুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমরা শুধু একটা জিনিস আশা করব, সেটা হলো যে ন্যূনতম সময়ের মধ্যে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যে মর্যাদা নিয়ে তারা এসছেন, যে সম্মান নিয়ে তারা এসছেন, তারা সে মর্যাদা এবং সম্মান নিয়েই তারা তাদের অবস্থানে যাবেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান। আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। তিনি শনিবার ময়মনসিংহের হারুয়াঘাটে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য আসলাম মিয়ার বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সদস্য আবু হাসান বদরুল কবির, অধ্যাপক মেহবুবুর রহমান মুকুল সহ অন্যান্যরা। টাঙ্গাইলের ধনবাড়িতে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধনবাড়ি থানা পুলিশ। শনিবার ধনবাড়ির বীরতারা ইউনিয়নের পলিশারপাড় এলাকা থেকে আনসার আলী নামের এক ব্যক্তির মুখ ও পা বাঁধা ঝুলন্ত মরদেহ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনসার আলীর স্ত্রীর কাপড় দিয়ে তার পা বাঁধা ও ওড়না দিয়ে মুখ বাঁধানো এই ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরার ভোমরাস্থলা বন্দর দিয়ে পরিবার সহ ভারতে যাওয়ার সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাসকে আটক করেছে বিজিবি। শনিবার পরিবার সহ ভোমরাস্থল বন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ৩৩ বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, আটক আওয়ামী লীগ নেতা রাজেশ্বর দাসের নামে ২০০৮ সালে একটি জাল টাকার মামলা ছিল। এছাড়া তার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ শাখার সৌজন্যে রায়গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানের দ্রুত শাস্তি দাবি করেন মুসল্লিরা। গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাদুল্লাপুর হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর শাখার আয়োজনে তৃণমূল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তৃণমূল গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর শাখার উপদেষ্টা আলহাজ হানিফ দেওয়ানের সভাপতিত্বে ও জেলা প্রশিক্ষণ সম্পাদক সামিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রভাষক আব্দুল মাজেদ সহ উপস্থিত সুধীজন। যশোর সদর কোতোয়ালি থানার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার উপর থেকে ৭,৮০০ পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র্যাব ৬-এর সদস্যরা। শনিবার যশোর র্যাব ৬-এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন বিভিন্ন গাড়ি চেক করে এ সময় প্রাইভেট কারটিকে সিগন্যাল দেওয়া মাত্রই ঘটনাস্থলে মাইক্রোবাসটি বন্ধ করে কৌশলে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা সুজন ইসলাম ও সুজন মোল্লাকে আটক করে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি ইউনিয়নে বিএনপির ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উথলি ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন সেন্টুর সভাপতিত্বে ও উথলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক এস.এ. কবির জিন্নাহ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার এই স্লোগানে রাজবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে। 12তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন তারা। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন প্রধান উপদেষ্টা বরাবর। শনিবার জেলা প্রাথমিক শিক্ষকদের আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক হত্যা মামলার আসামি ধরিয়ে দেওয়ার অপবাদে বিএনপি ও জামায়াত নেতা কর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মোল্লাহাট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক চৌধুরী মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত 13 সেপ্টেম্বর বিকেলে শওকত আলী দিদার হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি মোল্লাহাট উপজেলার মৌপুরা গ্রামে জনিক চৌধুরী ও আলামিন চৌধুরীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নিয়ে আসলে 23 সেপ্টেম্বর আসামিদের ধরিয়ে দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে একই এলাকার এরশাদ আলী চৌধুরী, তার স্ত্রী শিরিনা বেগম, ছেলে মোরসালিন চৌধুরী, আজিজ চৌধুরী ও দিন ইসলাম চৌধুরীকে কুপিয়ে মারাত্মক জখম করে গ্রেফতারকৃতদের স্বজনরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির নেতা চৌধুরী মনিরুজ্জামান ও আহতদের পরিবারের লোকজন। গত 13